আচ্ছা ধরো, তোমাদের জীবনে অনেক বন্ধু, অনেক প্রিয়জন এবং আত্মীয় থাকে। তোমাদের কি এটা মনে হয় সবাই তোমাদের পাশে থাকে? এটা একটু ভেবে দেখবি। কেউ হয়তো সবসময় তোমাদের পাশে থাকে ঠিকই, আবার কেউ কেউ নিজের হাতে কাঁটা নিয়ে তোমাদের রক্তাক্ত করে তোলে। চলো, তোমাদের জীবনে যদি এরকম কোনো মানুষ থাকে, এই গল্পটা শুনতে শুনতে তার কথাই তোমাদের আজ মনে করিয়ে দিই। আজকের নিবেদন হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে ভয়ঙ্কর শাস্তি। চলো, দেরি না করে শুরু করা যাক আজকের নিবেদন। ক্ষুদিরাম রুই এবং ছিদাম রুই দুই ভাই সকালে যখন দাহাতে লইয়া জন খাটিতে বাহির হইল, তখন তাহাদের দুই স্ত্রীর মধ্যে বকাবকি চেঁচামেচি চলিতেছে। কিন্তু প্রকৃতির অন্যান্য নানাবিধ নিত্যকলরবের ন্যায় এই কলহ কোলাহল পাড়াশুদ্ধ লোকের অভ্যাস হইয়া গিয়াছে। তীব্র কণ্ঠস্বর শুনিবা মাত্র লোকে পরস্পরকে বলে, ওই রে, আজও বাদিয়া গিয়াছে। অর্থাৎ যেমনটি আশা করা যায় ঠিক তেমনটি ঘটিয়াছে। আজও স্বভাবের নিয়মের কোনো রূপ ব্যাঘাত হয় নাই। প্রভাতে পূর্ব দিকে সূর্য উঠিলে যেমন কেহ তাহার কারণ জিজ্ঞাসা করে না, তেমনি এই কুড়িদের বাড়িতে দুই জায়ের মধ্যে যখন একটা হৈ হৈ পড়িয়া যায়, তখন তাহার কারণ নির্ণয়ের জন্য কাহারও কোনরূপ কৌতূহলের উদ্রেক হয় না। অবশ্য এই আন্দোলন কোঁদল প্রতিবেশীদের অপেক্ষা দুই স্বামীকে বেশি স্পর্শ করিত, তাতে কোনো সন্দেহ আমাদের নেই। কিন্তু সেটা তাহারা কোনরূপ অসুবিধার মধ্যে গণ্য করিত না। তাহারা দুই ভাই যেন দীর্ঘ সংসার পথ একটা এক্কা গাড়িতে করিয়া চলিয়াছে। দুই দিকের দুই স্প্রিংবিহীন চাকার অবিশ্রাম ছড়ছড় খড়খড় শব্দটাকে জীবন রথযাত্রার একটা বিধিবিহিত নিয়মের মধ্যে ধরিয়া লইয়াছে। বরঞ্চ ঘরে যেদিন কোনো শব্দমাত্র নাই, সমস্ত থমথম ছমছম করিতেছে, সেদিন একটা আসন্ন উপদ্রবের শঙ্কা জন্মিত। সেদিন কখন যে কি হইবে তাহা কেহ হিসাব করিয়া বলিতে পারে না। আমাদের গল্পের ঘটনা যেদিন আরম্ভ হইল, সেদিনের সন্ধ্যার প্রাক্কালে দুই ভাই যখন জন খাটিয়া শান্ত দেহে ঘরে ফিরিয়া আসিল, তখন দেখিল স্তব্ধ গৃহ গম গম করিতেছে। বাইরে অত্যন্ত গুমট। দুই প্রহরের সময় খুব এক পশলা বৃষ্টি হইয়া গিয়াছে। এখনো চারিদিকে মেঘ জমিয়া আছে, বাতাসের লেশমাত্র সেখানে নেই। বর্ষায় ঘরের চারিদিকে জঙ্গল এবং আগাছাগুলো অত্যন্ত বাড়িয়া উঠিয়াছে। সেখান হইতে এবং জলমগ্ন পাটের ক্ষেত হইতে সিক্ত উদ্ভিজের ঘন গন্ধবাষ্প চতুর্দিকে একটি নিশ্চল প্রাচীরের মতো জমাট হইয়া দাঁড়িয়া আছে। গোয়ালের পার্শ্ববর্তী ডোবার মধ্য হইতে ভেক ডাকিতেছে এবং ঝিল্লি রবে সন্ধ্যার নিস্তব্ধ আকাশ একেবারে পরিপূর্ণ। অদূরে বর্ষার পদ্ম নবমেঘ ছায়ায় বড় স্থির ভয়ঙ্কর ভাব ধারণ করিয়া চলিয়াছে। শস্যক্ষেতের অধিকাংশই ভাঙিয়া লোকালয়ের কাছাকাছি আসিয়া পড়িয়াছে। এমনকি ভাঙনের ধারে দুই চারিটা আম কাঁঠাল গাছের শিকড় বাহির হইয়া দেখা গিয়াছে, যেন তাহাদের নিরুপায় মুষ্টির প্রসারিত অঙ্গুলগুলি শূন্যে একটা কিছু অন্তিম অবলম্বনে আঁকড়িয়া ধরিবার চেষ্টা করিতেছে। দুঃখীরাম এবং ছিদাম সেদিন জমিদারের কাছারে ঘরে কাজ করিতে গিয়াছিল। ওপারের চরে জলি ধান বাকি আছে। বর্ষায় চর ভাসিয়া যাইবার পূর্বেই ধান কাটিয়া লইবার জন্য দেশের দরিদ্র লোক মাত্রে কেহ বা নিজের খেতে, কেহ বা পাট কাটিতে নিযুক্ত হইয়াছে।
কেবল কাছারি হইতে পেয়াদা আসিয়া এই দুই ভাইকে জবরদস্তি করিয়া ধরিয়া লইয়া চলিয়া গেল। কাছারে ঘরে চাল ভেদ করিয়া স্থানে স্থানে জল পড়িতেছিল, তাহাই সারিতে দিতে এবং গোটা কতেক ঝাঁপ নির্মাণ করিতে তাহার সমস্ত দিন কাটিয়া গিয়াছে। বাড়িতে আসিতে পায় নাই। কাছারি হইতে কিঞ্চিৎ জলপান খাইয়াছে। মধ্যে মধ্যে বৃষ্টিতেও ভিজিতে হইয়াছে। উচিত মতো পাওনা মজুরি পায় নাই এবং তাহার পরিবর্তে যে সকল অন্যায় কটু কথা শুনিতে হইয়াছে সে তাহাদের পাওনার অনেক অতিরিক্ত। পথের কাদা এবং জল ভাঙিয়া সন্ধেবেলায় বাড়ি ফিরিয়া আসিয়া দুই ভাই দেখিল ছোট যা চন্দ্রা ভূমিতে অঞ্চল পাতিয়া চুপ করিয়া পড়িয়া আছে। আজিকার এই মেঘলা দিনের মতো সেও মধ্যাহ্নে প্রচুর অশ্রুবর্ষণ পূর্বক সায়াহ্নের কাছাকাছি ক্ষান্ত দিয়া অত্যন্ত গুমট করিয়া আছে। আর বড় যা রাধা মুখটা মস্ত করিয়া দাওয়ায় বসিয়াছিল। তাহার 1.5 বৎসরের ছোট্ট ছেলেটি দাওয়ায় বসিয়া কাঁদিতেছিল। দুই ভাই যখন প্রবেশ করিয়া দেখিল উলঙ্গ শিশু প্রাঙ্গণের এক পার্শ্বে চিত হইয়া পড়িয়া ঘুমাইয়া আছে। ক্ষুদিত দুঃখীরাম আর কাল বিলম্ব না করিয়া বলিল, ওই বাদ দে। বড় বউ বারুদের বস্তায় স্ফুলিঙ্গপাতের মতো এক মুহূর্তে তীব্র কণ্ঠস্বর আকাশ পরিমাণ করিয়া বলিয়া উঠিল, ভাত কোথায় যে ভাত দিব? তুই কি চাল দিয়া গিয়াছিলি? আমি কি নিজে রোজগার করিয়া আনিব? সারাদিনের শান্তি ও লাঞ্ছনার পর অন্নহীন নিরানন্দ অন্ধকার ঘরে প্রজ্বলিত ক্ষুধা নলে বিশেষত শেষ কথাটার গোপন কুৎসিত শ্লেষ ক্ষুদিরামের হঠাৎ কেমন যেন একেবারে অসহ্য হইয়া উঠিল। ক্রুদ্ধ বাকরের ন্যায় গম্ভীর গর্জনে বলিয়া উঠিল, কি বলিলি? বলিয়া মুহূর্তের মধ্যে দা লইয়া কিছু না ভাবিয়া একেবারে স্থির মাথায় বসিয়া দিল। রাধা তার ছোট জায়ের কোলের কাছে পড়িয়া গেল এবং মৃত্যু হইতে মুহূর্ত বিলম্ব হইল না। চন্দ্রার রক্তসিক্ত বস্ত্রে কি হল গো বলিয়া চিৎকার করিয়া উঠিল। ছিদাম তাহার মুখ চাপিয়া ধরিল। ক্ষুদিরাম দা ফেলিয়া মুখে হাত দিয়া হতবুদ্ধির মতো ভূমিতে বসিয়া পড়িল। ছেলেটা জাগিয়া উঠিয়া ভয় ভয় চিৎকার করিয়া কাঁদিতে লাগিল। বাইরে তখন পরিপূর্ণ শান্তি। রাখাল বালক গরু লইয়া গ্রামে ফিরিয়া আসিতেছে। পরপারে চরে যাহারা নতুন পক ধান কাটিতে গিয়াছিল তাহারা 5-7 জনে একটি ছোট নৌকায় এবারে ফিরিয়া পরিশ্রমের পুরস্কার 2-4টি আঁটি ধান মাথায় লইয়া প্রায় সকলেই নিজ নিজ ঘরে আসিয়া পৌঁছিয়াছে। চক্রবর্তীদের বাড়ির রামলোচন খুড়ো গ্রামের ডাকঘরে চিঠি দিয়া ঘরে ফিরিয়া নিশ্চিন্ত মনে চুপচাপ তামা খাইতেছিল। হঠাৎ মনে পড়িল তাহার কোরফা প্রজার দুঃখীর অনেক টাকা খাজনা বাকি আছে। আজ কিয়দংশ শোধ করিবে এই প্রতিশ্রুতি হইয়াছিল। এতক্ষণে তাহারা বাড়ি ফিরিয়াছে স্থির করিয়া চাদরটা কাঁধে ফেলিয়া ছাতা লইয়া বাহির হইলেন। কুড়িদের বাড়িতে ঢুকিয়া তার গাটা যেন ছমছম করিয়া উঠিল। দেখিলেন ঘরে প্রদীপ জ্বালা হয় নাই। অন্ধকার দাওয়ায় 2-4টা অন্ধকার মূর্তি যেন অস্পষ্ট দেখা যাইতেছে। রইয়া রইয়া দাওয়ার এক কোণ হইতে একটা অস্পষ্ট রোদন উচ্ছ্বাসিত হইয়া উঠিতেছে, মা মা। এবং ছেলেটা যত মা মা বলিয়া কাঁদিয়া উঠিতে চেষ্টা করিতেছে ছিদাম তাহার মুখ চাপিয়া ধরিতেছে। রামলোচন কিছু ভীত হইয়া জিজ্ঞেস করিল, কিরে দুঃখী, দুঃখী বাড়িতে আছিস নাকি? ও দুঃখী বাড়িতে আছিস নাকি? দুঃখী এতক্ষণ প্রস্তর মূর্তির মতো নিশ্চল হইয়া বসিয়াছিল। তাহার নাম ধরিয়া ডাকিবা মাত্র একেবারে অবোধ বালকের মতো উচ্ছ্বাসিত হইয়া কাঁদিয়া উঠিল।
ছিদাম তাড়াতাড়ি দাওয়া হইতে অঙ্গনে নামিয়া চক্রবর্তীর নিকটে আসিল। চক্রবর্তী জিজ্ঞাসা করিল, মাগিরা বুঝি ঝগড়া করিয়া বসিয়া আছে? আজ তো সমস্ত দিনই ওদের খুব চিৎকার শুনিয়াছি রে। মাগিরা কি ঝগড়াই না করতে পারে? এতক্ষণ ছিদাম কিংকর্তব্য কিছুই ভাবিয়া উঠিতে পারে নাই। নানা অসম্ভব গল্প তাহার মাথায় উঠিতেছিল। আপাতত স্থির করিয়াছিল, রাত্রি কিঞ্চিৎ অধিক হইলে মৃতদেহ কোথাও সরিয়া ফেলিবে। ইতিমধ্যে যে চক্রবর্তী আসিয়া উপস্থিত হইবে এসে মনেও করে নাই। ফস করিয়া কোনো উত্তর আর জগাইল না, বলিয়া ফেলিল, আজ খুব ঝগড়া হইয়া গিয়াছে। চক্রবর্তী দাওয়ার দিকে অগ্রসর হইবার উপক্রম করিয়া বলিল, কিন্তু সেজন্য দুঃখী কেন কাঁদে রে? ছিদাম দেখিল আর রক্ষা হয় না, হঠাৎ বলিয়া ফেলিল, ঝগড়া করিয়া ছোট বউ বড় বউর মাথায় এক দায়ের কোপ পুষিয়া দিয়াছে। উপস্থিত বিপদ ছাড়া আর যে কোনো বিপদ হইতে পারে এ কথা সহজে মনে হয় না। ছিদাম তখন ভাবিতেছিল, ভীষণ সত্যের হাত হইতে কি করিয়া রক্ষা পাইবে। মিথ্যা যে তদপেক্ষা ভীষণ হইতে পারে তাহা তাহার জ্ঞান হইল না। রামলোচনের প্রশ্ন শুনিবা মাত্র তাহার মাথায় তৎক্ষণাৎ একটা উত্তর জোগাইল এবং তৎক্ষণাৎ বলিয়া ফেলিল। রামলোচন চমকাইয়া উঠিয়া কহিল, কি বলিস রে? মরে নাই তো? ছিদাম কহিল, মরিয়াছে বলিয়া চক্রবর্তীর পা জড়িয়া ধরিয়া বলিল। চক্রবর্তী পালাইবার আর পথ পায় না, ভাবিল, রাম রাম, সন্ধ্যাবেলায় কি বিপদেই পড়িলাম। আদালতে সাক্ষী দিতে দিতেই প্রাণ আমার বাইর হইয়া পড়িবে। ছিদাম কিছুতেই তাহার পা ছাড়িল না, কহিল, দাদা ঠাকুর, এখন আমার বউকে বাঁচিবার কি উপায়? মামলা মোকদ্দমার পরামর্শে রামলোচন সমস্ত গ্রামের প্রধান মন্ত্রী ছিলেন। তিনি একটু ভাবিয়া বলিলেন, দেখ, ইহার এক উপায় আছে। তুই এখন থানায় ছুটিয়া যা, বলগে তোর বড় ভাই দুঃখী সন্ধেবেলায় ঘরে আসিয়া ভাত চাইয়াছিল। ভাত প্রস্তুত ছিল না বলিয়া স্ত্রীর মাথায় দা বসিয়া দিয়াছে। আমি নিশ্চয়ই বলতেছি, এ কথা বলিলে ছুরিটা কিন্তু বাঁচিয়া যাইবে। ছিদামের কণ্ঠ শুষ্ক হইয়া আসিল। সে কহিল, ঠাকুর, বউ গেলে বউ পাইব, কিন্তু আমার ভাই ফাঁসে গেলে তো আর ভাই পাইব না। কিন্তু যখন নিজের স্ত্রীর নামে দোষারোপ করিয়াছিল তখন এ সকল কথা সে ভাবে নাই। তাড়াতাড়িতে একটা কাজ করিয়া ফেলিয়াছে। এখন আরতিভাবে মন আপনার পক্ষে যুক্তি এবং প্রবোধ সঞ্চয় করিতেছে। চক্রবর্তীও কথাটা যুক্তিসঙ্গত বোধ করিলেন, কহিলেন, তবে যেমনটি ঘটিয়াছে তাই বলিস, সকল দিক আর রক্ষা করা অসম্ভব। বলিয়া রামলোচন অবিলম্বে সে হইতে প্রস্থান করিল এবং দেখিতে দেখিতে গ্রামে রাষ্ট্র হইল যে কুড়িদের বাড়ির চন্দ্রা রাগারাগি করিয়া তাহার বড় জায়ের মাথায় দা বসিয়া দিয়াছে। বাঁধ ভাঙলে যেমন জল আসে গ্রামের মধ্যে, তেমনি হুহু শব্দে পুলিশ আসিয়া পড়িল। অপরাধী এবং নিরপরাধী সকলেই বিষম উদ্বিগ্ন হইয়া উঠিল। ছিদাম ভাবিল, যে পথ কাটিয়া ফেলিয়াছি সেই পথেই চলিতে হইবে। সে চক্রবর্তীর কাছে নিজ মুখে এক কথা বলিয়া ফেলিয়াছে, সে কথা গা শুদ্ধ রাষ্ট্র হইয়া পড়িয়াছে। এখন আবার আর একটা কিছু প্রকাশ হইয়া পড়িলে কি জানি কি হইতে কি হইয়া পড়িবে সে নিজেই কিছু ভাবিয়া পাইল না। মনে করিল কোনো মতে সে কথাটা রক্ষা করিয়া তাহার সহিত আর 5টা গল্প জুড়িয়া স্ত্রীকে রক্ষা করা ছাড়া আর কোনো তার পথ নেই। ছিদাম তার স্ত্রী চন্দ্রাকে অপরাধ নিজ কাঁধে লইবার জন্য অনুরোধ করিল। সে তো একেবারে বজ্রাহাত হইয়া গেল। ছিদাম তাহাকে আশ্বাস দিয়া কহিল, যা বলিতেছি তাই কর,
তোর কোনো ভয় নেই, আমরা তোকে বাঁচিয়া দিব। আশ্বাস দিল বটে, কিন্তু গলা তার শুকাইল, মুখ তার পাংশুবর্ণ হইয়া গেল। চন্দ্রার বয়স 17-18 অধিক হইবে না। মুখখানি হৃষ্টপিষ্ট, গোলগাল, শরীরটিও অনতি দীর্ঘ, 8-60, সুস্থ সবলের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেমন একটা সুইষ্টব্য আছে, যে চলিতে ফিরিতে নড়িতে চড়িতে দেহের কোথাও কিছু বাধে না, একখানি নতুন তৈরি নৌকার মতো। বেশ ছোট এবং সুডল, অত্যন্ত সহস্বরে, এবং তাহার কোথাও কোনো গ্রন্থি শীতল হয় নাই। পৃথিবীর সকল বিষয়ে তাহার একটা কৌতুক এবং কৌতূহল আছে। পাড়ায় গল্প করিতে যাইতে সে বড় ভালোবাসে, এবং কুম্ভকক্ষে ঘাটে যাইতে আসিতে 2 আঙুলি দিয়া ঘোমটা ঈষৎ ফাঁক করিয়া উজ্জ্বল চঞ্চল ঘনকৃষ্ণ চোখ দুটি দিয়া পথের মধ্যে দর্শনযোগ্য যাহা কিছু সমস্ত সে দেখিয়া লয়। বড় বউ ছিল ঠিক উহার উল্টো, অত্যন্ত এলোমেলো, ঢিলে ঢালা, অগোছালো। মাথার কাপড়, কোলের শিশু, ঘরকন্নার কাজ কিছুই সে সামলাইতে পারিত না। হাতে বিশেষ কিছু একটা কাজ নেই, অথচ কোনো কালে যেন সে অবসর করিয়া উঠিতে পারে না। ছোট যা তাহাকে অধিক কিছু কথা বলিত না, মৃদুস্বরে 2-1 তীক্ষ্ণ দংশন করিত, আর সে হাউ হাউ দাউ দাউ করিয়া রাগিয়া মাগিয়া বকিয়া ঝকিয়া সারা হইত, এবং পাড়াশুদ্ধ অস্থির করিয়া তুলিত। এই 2 জুড়ি স্বামী স্ত্রীর মধ্যেও স্বভাবের একটা ঐশ্বর্য ঐক্য ছিল। ক্ষুদিরা মানুষটা একটু লম্বা, হাড়গুলো খুব চওড়া, নাসিকা খর্ব, চোখ দুটি তার দৃশ্যমান সংসারকে যেন ভালো করিয়া বোঝে না, অথচ ইহাকে কোনরূপ প্রশ্ন করিতে চায় না। এমন নিরহ অথচ ভীষণ, এমন সবল অচল নিরুপায় মানুষ অতি দুর্লভ। আর ছিদামকে, একখানি চকচকে কালো পাথরকে, কে যেন বহু যত্ন করিয়া কুঁদিয়া গড়িয়া তুলিয়াছে, লেশমাত্র বাহুল্য বর্জিত, এবং কোথাও যেন কিছু টোল খায় নাই। প্রত্যেক অঙ্গটি বলের সহিত নৈপুণ্যের সহিত মিশিয়া অত্যন্ত সম্পূর্ণতা লাভ করিয়াছে। নদীর উচ্চ পার হইতে লাফিয়া পড়ুক, লগি দিয়া নৌকো ঠেলুক, বাঁশ গাছে চড়িয়া বাছিয়া বাছিয়া কঞ্চি কাটিয়া আনুক, সকল কাজেই তাহার একটি পরিমিতি পরিপাট্য, একটি অবলাকৃত শোভা প্রকাশ পায়। বড় বড় কালো চুলে তেল দিয়া কপাল হইতে যত্নে আঁতড়াইয়া তুলিয়া কাঁধে আনিয়া ফেলিয়াছে। বেশভূষা সাজসজ্জায় বিলন্ন একটু যত্ন তাহার আছে। এটা ছিল গল্পের প্রথম পাঠ। গল্পের দ্বিতীয় পাঠটা ঠিক কাল সন্ধ্যা 9টার সময় আসছে। শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হচ্ছে কাল রাত ঠিক 9টার সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন।